আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এনায়েত চৌধুরী তার ভিডিওতে বিভ্রান্তিকর তথ্য দেয়। যারা নাকবা সম্পর্কে জানেন না, এই যে ইহুদিরা আলাদা একটা জমি থেকে ভূমি থেকে আইসা ফিলিস্তিনের মাটিতে ঘাঁটি গেড়ে বসতেছিল, এটাকেই মূলত নাকবা বলে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের প্রভাষক ও কন্টেন্ট ক্রিয়েটর জনাব এনায়েত চৌধুরী এইমাত্র আপনাদেরকে একটা আন্তর্জাতিক মানের ভুল তথ্য বা মিথ্যা তথ্য দিলেন। আমার ধারণা এই ভদ্রলোকের নাকবা সম্পর্কে সামান্যতম কোনো জ্ঞান নাই, আর যদি সে জেনে বুঝে এই ভয়ঙ্কর তথ্যটা বিকৃত ইতিহাস প্রচার করার জন্য দিয়ে থাকে, আই রিপিট, এনায়েত চৌধুরী যদি সুচিন্তিতভাবে নাকবা শব্দটি সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে থাকে, তাহলে আমাকে বলতেই হবে তার মনে ইসরায়েলের জন্য আছে আরবি ভাষায় নাকবা শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়, যা কিনা ফিলিস্তিনি মুসলিমদের নিজ ভূমি থেকে ব্যাপক হারে বাস্তুচ্যুতি এবং উচ্ছেদকে বর্ণনা করতে ব্যবহার করা হয়। কিন্তু খেয়াল করলে দেখবেন এনায়েত চৌধুরী ফিলিস্তিনি মুসলিমদের জায়গায় কাদের কথা বললেন? ইহুদিদের কথা। ভিডিওর পরবর্তী অংশে আমি নাকবা সম্পর্কে আরো বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। গত নভেম্বর মাসের 12 তারিখ এনায়েত চৌধুরী একটা ভিডিও আপলোড করেন। ভিডিওটার টাইটেল ছিল সাদ্দাম হোসেন যেভাবে আমেরিকার বন্ধু থেকে 1 নম্বর শত্রু হয়ে উঠলেন। আজকে আমি শুধু এই একটা ভিডিওর কাটাছেড়া করব আর দেখাবো আপনাদের প্রতি বুধবার চিন্তায় বড় করতে চাওয়া জনাব এনায়েত চৌধুরী তার এক ভিডিওতেই ঠিক কি পরিমাণ ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য দিতে পারেন। 1990 সালে ইরাকের সাদ্দাম হোসেন একটা হুঁশিয়ারি দিছিলেন মধ্যপ্রাচ্যকে, ইসরায়েল উইল এমবার্ক অন নিউ স্টুপিডিটিস। চৌধুরী সাহেব তার ভিডিওটা শুরু করেন ঠিক এভাবেই, এবং ভিডিওর একদম শুরুতেই সে বেশ কিছু গুজামিল তথ্য দেন। খেয়াল করেন তখন সালটা ছিল 1990। মধ্যপ্রাচ্যে তখন এত বেশি তেল উৎপাদিত হইতো যে ওরা ওদের অয়েল প্রোডাকশনের একদম পিকে ছিল। প্রথম কথা হচ্ছে মধ্যপ্রাচ্য 1990 সালে ওরা ওদের তেল উৎপাদনে পিকে বা সর্বোচ্চ অবস্থানে ছিল না। অ্যাকর্ডিং টু আওয়ার ওয়ার্ল্ড ডাটা, আমরা যদি মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনের শুরু থেকে 1990 সাল পর্যন্ত হিসাব করি, তাহলে মধ্যপ্রাচ্য তেল উৎপাদনের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে ছিল 1980 সালে। দ্বিতীয়ত, আপনারা জানেন 1990 সালে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ হয় যেটাকে বলে গালফ ওয়ার বা উপসাগরীয় যুদ্ধ, এবং সেটার কারণে আরো তাদের তেল উৎপাদন হ্রাস পায়। সে বছর আগস্ট মাসের 2 তারিখে ইরাক কুয়েত আক্রমণ করে, এবং যার ফলে এই দুই দেশের অয়েল প্রোডাকশন ব্যাপক হারে ব্যাহত হয়। তৃতীয় কথা হচ্ছে এনায়েত চৌধুরী সাদ্দাম হোসেনের যে বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই তথ্যগুলো দিচ্ছে, সেই ঘটনাটা, সেই সময়টা ছিল 1990 সালের ফেব্রুয়ারি মাস। তখন কিন্তু 90 সালের পুরো বছরটা পড়ে আছে। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু বিভ্রান্তির শুরু। আমি জাস্ট আপনাদেরকে একটু ধরিয়ে দিলাম বিষয়গুলো। মাত্রই কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধটা শেষ হয়েছে। আচ্ছা, 1990 সালের ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আপনি কি বলতে পারেন যে কোল্ড ওয়ারটা শেষ হয়ে গেছে? কোন ঘটনার মধ্য দিয়ে কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধটা শেষ হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন। 25 ডিসেম্বর 1991 তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার শেষ হয়। On Christmas Day 1991, it's over. Mikhail Gorbachev resigns from office in disgrace. তাহলে এনায়েত চৌধুরী কিভাবে 1990 সেই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে বলে যে কোল্ড ওয়ারটা মাত্রই শেষ হয়ে গেছে? বিষয়টা একটু কেমন হয়ে গেল না? তবে এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি সেটা বোঝানোর জন্য এই যে দেখেন হাতে প্রমাণপত্র নিয়ে বসে আছি। আমেরিকা যে লাস্ট পর্যন্ত ইসরায়েলকে সাপোর্ট দিবে, জাপান যে একটা সময় গ্লোবাল ইকোনমির সুপার পাওয়ার হয়ে উঠতে পারে। দেখেন, এনায়েত চৌধুরী কিন্তু তার ভিডিওতে এই তথ্যগুলোর কোনো সোর্স উল্লেখ করেন নাই। ফেব্রুয়ারি 24, 1990 জর্ডানের রাজধানী আম্মানে আরব কোঅপারেশন কাউন্সিলের 2য় বার্ষিক সম্মেলনে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বক্তৃতা রাখেন। সেই ভাষণের চুম্বক কিছু অংশই এনায়েত চৌধুরী তার ভিডিওতে তথ্য আকারে আমাদের সামনে উপস্থাপন করতেছে। আমাকে একজন বলেছেন আমি যেন এনায়েত চৌধুরীর গঠনমূলক সমালোচনা করি। গঠনমূলক সমালোচনা যদি করি, আমেরিকা যে লাস্ট পর্যন্ত ইসরায়েলকে সাপোর্ট দিবে, এটা যারা মধ্যপ্রাচ্যের রাজনীতি বা ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে তেমন একটা ধারণা রাখেন না, তাদের কাছে ভুল মেসেজ হিসাবে যেতে পারে। ইসরায়েল রাষ্ট্রের জন্ম থেকে আমেরিকা কিন্তু ইসরায়েলের পক্ষ নিয়ে কাজ করে আসতেছে। এখন যদি সরাসরি অর্থনৈতিক সাহায্যের কথা বলেন বা সামরিক বা কূটনৈতিক সহযোগিতার কথা বলেন, তাহলে 1960 সালের পর থেকে আমেরিকা একদম ন্যাংটা ভাবে ইসরায়েলের সাপোর্ট দিয়ে আসতেছে। এই বিষয়টা তো সাদ্দাম হোসেনের না জানার কথা না। কিন্তু দেখেন, এনায়েত চৌধুরী সাদ্দাম হোসেনের বক্তব্যটাকে যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করলো, আমেরিকা যে লাস্ট পর্যন্ত ইসরায়েলকে সাপোর্ট দিবে,
তাতে যারা মূলত এই মিডল ইস্ট পলিটিক্স সম্পর্কে কিছুই জানে না তারা ভেবে নিতে পারেন 90 সালের পরেই মূলত হয়তো আমেরিকা ইসরায়েলকে সাহায্য সহযোগিতা বা সাপোর্ট দিচ্ছে। প্রকৃত অর্থে সাদ্দাম হোসেন আরব রাষ্ট্রগুলোকে সতর্ক করে দিয়ে বলেছিল যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নতুন করে যুদ্ধ শুরু করতে পারে এবং সেটাতে আমেরিকার ডিরেক্ট এনকারেজমেন্ট অথবা ট্যাসিট বা মৌন সমর্থন থাকবে। এবার জাপান প্রসঙ্গে আসি। জাপান যে একটা সময় গ্লোবাল ইকোনমির সুপার পাওয়ার হয়ে উঠতে পারে, এই ভদ্রলোকের দেওয়া এই তথ্য দুইভাবে মিথ্যা বা ভুল প্রমাণ করা যায়। প্রথমত, সাদ্দাম হোসেন তার বক্তব্যে এই কথাটা বলে নাই। দ্বিতীয়ত, সে যে জাপান সম্পর্কে কনফার্ম করতেছে এই জিনিসগুলা লাস্ট পর্যন্ত কিন্তু সত্যি হয়েছে। কিন্তু স্যাড বা ট্রু এই টোটাল ইনফরমেশনটাই ভুল। সাদ্দাম হোসেন তার সেই বক্তব্যে জাপান যে একসময় গ্লোবাল ইকোনমির সুপার পাওয়ার হয়ে উঠবে এই কথাটা তো বলেই নাই। জাপান অলরেডি 1990 সালে গ্লোবাল ইকোনমির একটা সুপার পাওয়ার। আপনারা অনেকেই জেনে থাকবেন 1968 সালে জাপান পশ্চিম জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়। In 1968, Japan became the number 2 economy behind the United States. এখানে আরো একটা মজার তথ্য হচ্ছে জাপানের ইকোনমি বরঞ্চ 1990 সালের পর থেকে স্ট্যাগনেট বা স্থবির হতে শুরু করে। The early 1990s, the nation plunged into a severe financial crisis. এবং শেষ পর্যন্ত 2010 সালে চীন জাপানকে ছাড়িয়ে গিয়ে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়। এনায়েত চৌধুরী যে তথ্যটা দিল যে জাপান পরবর্তীতে গ্লোবাল ইকোনমির সুপার পাওয়ার হবে, এই কথাটা যে সাদ্দাম হোসেন বলে নাই সেই তথ্য আমি এখন আপনাদেরকে দেব। এটা হচ্ছে ড্যানিয়েল চার্ডেলের একটা রিসার্চ আর্টিকেল। এখানে স্পষ্ট করে বলা আছে যে সাদ্দাম হোসেন তার সেই ভাষণে জাপান সম্পর্কে ঠিক কি কথা বলেছিল। সাদ্দাম হোসেন দাবি করেছিলেন যে সোভিয়েত ইউনিয়নের পতন হলে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার ইউনিপোলারিটি বা এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চালু হবে ও অন্তত পরবর্তী 5 বছর সেটা স্থায়ী হবে। এবং তিনি ধারণা করেছিলেন যে জাপান, জার্মানি বা ইউনিফাইড ইউরোপ আমেরিকার কাছ থেকে শক্তির ভারসাম্য পুনরুদ্ধার করবে। তাহলে দেখেন সাদ্দাম হোসেন তার সেই ভাষণে জাপান সম্পর্কে বলল কি, আর এনায়েত চৌধুরী আপনাদেরকে জানাইলো কি, আর যেটা জানাইলো সেই জিনিসটাও একটা ভুল ইনফরমেশন। এই মানুষটার জীবন শুরুটা করে সাদ্দাম হোসেনের যৌবনকাল দিয়ে। ওনার যৌবনকালের কাহিনীটা একটু ঘোলাটে। এনায়েত চৌধুরী যে তার ভিডিওতে বিভ্রান্তিকর তথ্য দেয় এটা হচ্ছে তার উৎকৃষ্ট একটা উদাহরণ। সাদ্দাম হোসেনের যৌবনকাল খুবই ডিফিকাল্টি বা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। হ্যাঁ, মানলাম সাদ্দাম হোসেনের যৌবনকাল অনেক ডিফিকাল্টিস, অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে, কিন্তু কি কি সেই ডিফিকাল্টিস, কোন কোন চ্যালেঞ্জের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে? তার যে সৎ বাবা ছিলেন তার হাতে উনি বেশ মারধর খাইতেন। আচ্ছা ঠিক আছে, সাদ্দাম হোসেন তার সৎ বাবার কাছে অনেক মারধর খাইতেন। এখন বাবার হাতে মারধর খাইলে কি একজন মানুষের যৌবনকালটা ঘোলাটে হয়ে যায়? জনাব এনায়েত চৌধুরী। কিন্তু আবার ইরাকি কোর্টের যে ট্রায়াল ছিল সেখানে উনি যে কথা বলছেন, তার বাবা অনেক স্নেহশীল ছিলেন, এই সৎ বাবাই অনেক কেয়ারিং একটা ক্যারেক্টার ছিলেন। সো স্টোরিটা কনফ্লিক্টিং। কেউ কি এনায়েত চৌধুরীকে বাধ্য করছিল এই কনফ্লিক্টিং স্টোরিটা বলে মানুষজনকে বিভ্রান্ত করার জন্য? আমরা আমাদের গল্পটা তাইলে শুরু করি 1957 সাল থেকে। একটা বিষয় খেয়াল করেন, সাদ্দাম হোসেনের জন্ম হয়েছে 1937 সালে। এনায়েত চৌধুরী তার জীবন সম্পর্কে একটা মিসলিডিং ইনফরমেশন দিয়ে এবং নিজেই সেটাকে কনফ্লিক্টিং বলে একেবারে 1937 সাল থেকে 57 সালে চলে গেলেন। অর্থাৎ সাদ্দাম হোসেনের জীবনের যে প্রথম 20 বছর, এই 20 বছরে তার সৎ বাবার কাছ থেকে সে যে মায়ের খাইছে সেটা ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানার দরকার নেই। এটা এক ধরনের পশ্চিমা মিডিয়ার প্রচারণার কৌশল। আপনাকে যেটা শোনাইতে চায়, আপনাকে যেটা জানাইতে চায়, ঠিক সেটাই সে জানাবে। সাদ্দাম হোসেন কিন্তু তার 10 বছর বয়সে চাচার সাথে বাড়ি থেকে পালিয়ে বাগদাদ শহরে চলে যায়। হতে পারে তার সৎ বাবা তাকে অত্যাচার করতো সেজন্য চলে গেছে, বা পড়াশোনা করতে দিত না, স্কুলে যেতে দিত না। সে যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এনায়েত চৌধুরী কি তাহলে 10 বছর বয়সটাকেই যৌবনকাল বলতেছে? 10 বছর বয়স কি একজন মানুষের শৈশবকাল বলা চলে, বড়জোর আপনি কৈশোর বলতে পারেন, কিন্তু সেটাকে কি কোনোভাবে যৌবনকাল বলে চালিয়ে নেওয়া যায়? তাহলে কি ধরে নিব এনায়েত চৌধুরী মানুষের শৈশব, কৈশোর, যৌবনের পার্থক্য করতে পারেন না? আর তাছাড়া বাগদাদ শহরে যাওয়ার পরে সাদ্দাম হোসেন কিন্তু ঠিকই তার মাধ্যমিকের পড়াশোনা ভালোভাবে সম্পূর্ণ করেছেন এবং মাধ্যমিক শেষ করার পরে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য ইরাকের একটা ল স্কুলে সাদ্দাম হোসেন 3 বছর আইন নিয়ে পড়াশোনা করেছেন এবং সেই সময়টা ছিল পারফেক্ট সাদ্দাম হোসেনের যৌবনকাল প্রথম 20 বছরের মধ্যেই। তাহলে কিভাবে বা কোন যুক্তিতে এনায়েত চৌধুরী বলল যে সাদ্দাম হোসেনের যৌবনকালের কাহিনীটা একটু ঘোলাটে?
ওই সময়টাতেই সাদ্দাম হোসেন ইরাকি বাথ পার্টিতে জয়েন করেন। 1968 সালে যখন বাথ পার্টির মধ্যে আরেকবার কু হয় তখন সাদ্দাম হোসেন নেতা হিসেবে আবির্ভূত হন। এখানে একটা বিষয় খেয়াল করেন, 1968 সালের 17 জুলাই একটা রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ইরাকের ক্ষমতায় প্রেসিডেন্ট হিসাবে আসেন আহমেদ হাসান আল বকর এবং সে সময় সাদ্দাম হোসেন ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। অথচ এনায়েত চৌধুরী বলতেছে 1968 সালেই নাকি সাদ্দাম হোসেন ইরাকের ক্ষমতায় চলে আসেন। ওই সময় যখন সাদ্দাম হোসেন ক্ষমতায় যান, দেখা গেল সাদ্দাম হোসেন ক্ষমতায় যাওয়ার পরে ইউএস এর ব্যাপারে তেমন একটা কেয়ারই করেন না। ঠিক এর পরেই আরো বেশ কিছু গুজামিল তথ্য এনায়েত চৌধুরী দিয়েছেন। ইরানের ক্ষমতায় যখন মোহাম্মদ রেজা, তখন বলতেছেন ইরাকের ক্ষমতায় সাদ্দাম হোসেন। অথচ রেজা শাহ 1979 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা ছেড়ে দেয়, সাদ্দাম হোসেন ক্ষমতায় আসে 79 সালের জুলাই মাসে। তারপর আরো কিছু অপ্রাসঙ্গিক কথা সে বলেছেন, সেগুলো আর আমি ধরতেছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। চলেন আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করি। এর মাঝখানে 1990 সালে ইসরায়েলি প্রাইম মিনিস্টার ইৎজাক শামির দ্বিতীয় নাকবা এর ঘোষণা দেয়। নো, ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক শামির এই যে দ্বিতীয় নাকবার ঘোষণা দেয়, কথাটা এনায়েত চৌধুরী বলল, এই জাতীয় কোনো বিষয় ইতিহাসে নাই। ইভেন এই যে একটা টেক্সট ইমেজ আকারে এনায়েত চৌধুরী তার ভিডিওতে দেখাচ্ছে, আমি আপনাদের স্ক্রিনে একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি। আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করলে দ্য সেকেন্ড নাকবা বিষয়ক আর্টিকেলটা পড়তে পারবেন। পরে দেখেন যে এনায়েত চৌধুরীর বক্তব্যের সাথে এই আর্টিকেলটার বা দ্বিতীয় নাকবার কোনো সম্পর্ক আছে কিনা। যারা নাকবা সম্পর্কে জানেন না, এই যে ইহুদিরা আলাদা একটা জমি থেকে ভূমি থেকে আইসা ফিলিস্তিনের মাটিতে ঘাঁটি গেড়ে বসতেছিল, এটাকে মূলত নাকবা বলে। এটা তো শুনলেন যে এনায়েত চৌধুরী নাকবা সম্পর্কে কি বলল। আচ্ছা চলেন মূলত নাকবা কাকে বলে সেটা আমি এখন আপনাদের হাতে কলমে দেখাই। আপনি যদি গুগলেও হোয়াট ইজ নাকবা লিখে সার্চ দেন, তাহলে দেখেন সর্বপ্রথম কি আসে। অক্সফোর্ড ডিকশনারি বলতেছে, দ্য প্যালেস্টিনিয়ান টার্ম ফর দ্য ইভেন্টস অফ 1948 when many Palestinians are displaced by the creation of the new state of Israel. নাকবা সম্পর্কে উইকিপিডিয়ারও একটা শর্ট নোট আছে। আর একটু নিচে আসেন, চলেন দেখি জাতিসংঘ নাকবা সম্পর্কে কি বলে। The Nakba, which means catastrophe in Arabic, refers to the mass displacement and dispossession of Palestinians during the 1948 Arab-Israeli war. দেখেন এখানে জাতিসংঘ কি বলতেছে, displacement and dispossession of Palestinians। যারা নাকবা সম্পর্কে জানেন না, এই যে ইহুদিরা, ধরেন একটা অল্প বয়সী বাচ্চা মানুষ যে কেবলমাত্র ইন্টারনেট ব্যবহার করা শিখছে, সেও যদি গুগলে সার্চ করে যে নাকবা কি, কোনো ধরনের কনফিউশন ছাড়া সে এই সহজ তথ্যগুলো পেয়ে যাচ্ছে। সেখানে এনায়েত চৌধুরীর মতো একটা লোক কিভাবে ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশা বর্ণনা করতে যে শব্দটা ব্যবহার করা হয়, সেটাকে নির্লজ্জভাবে ইহুদিদের একটা বিষয় হিসাবে সে তার ভিডিওতে প্রকাশ করতেছে। এর পেছনে কারণটা কি? আপনারা যদি কারণটা জানেন তবে আমাকে প্লিজ জানাবেন। 1981 কিন্তু ইসরায়েল হুট করে ইরাক আক্রমণ করে বসছিল। নাকবা হয়, এটা কিন্তু ইরাকের সাদ্দাম হোসেনের জন্য বেশ বড় একটা প্যারানয়ের কারণ। ইন্টারেস্টিংলি সাদ্দাম হোসেনের পতনের মেইন কারিগর বুশ, সিআইএ, সাদ্দাম হোসেন কিংবা আল কায়দা এরা কেউ না। এটার কারিগর একজন হাইলি ডেকোরেটেড একাডেমিক। এই মানুষটার নাম হচ্ছে লরি মাইলর, যিনি প্রচন্ড রকমের কনস্পিরেসি থিওরি ভালোবাসতেন। এই লোক বুশ প্রশাসন, তারপরে আল কায়দা, সিআইএ এদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে হচ্ছে এই ভদ্র মহিলাকে। Researcher Laurie Milroy, the author of the book Study of Revenge, Saddam Hussein's Unfinished War Against America. Do you have any evidence, Ms. Milroy, that Saddam Hussein is involved in the World Trade Center and Pentagon attacks? No, the investigation is in its early stages, and certainly I'm not privy to the information that's coming out. এখন বিষয় হচ্ছে, এই এনায়েত চৌধুরী কিন্তু তার ভিডিওতে একটু পরে আবার বলবে যে না, এফবিআই, সিআইএ এই মহিলা যেসব কথাবার্তা বলতো এগুলোর কোনো সত্যতা খুঁজে পায় নাই। দেখেন আমার পয়েন্টটা হচ্ছে, এই লোক নিজেই আসল কথাটা বলে দিবে একটু পরে, তাহলে কেন শুরুতে সেই বুশ প্রশাসন, সিআইএ, এফবিআই এর থেকে একজন একাডেমিক অধিকতর গুরুত্বপূর্ণ বলে প্রচার করলো? ঘটনার এখানেই শেষ না। এনায়েত চৌধুরী আবার এই ভদ্রমহিলার উপরে দোষ চাপাবেন, বলবেন বুশ প্রশাসন এই ভদ্র মহিলাকে ঢাল হিসাবে ব্যবহার করে তারপরে সাদ্দাম হোসেনের উপরে বিভিন্ন অভিযোগ এনেছেন, সাদ্দাম হোসেনকে বা ইরাককে দোষী সাব্যস্ত করেছেন এবং পরিশেষে বুশ প্রশাসন ইরাক আক্রমণ করেছেন। অর্থাৎ একটু হালকা করে বুশ প্রশাসনকে বা আমেরিকাকে আড়াল করে দেওয়ার কাজটা করলো এনায়েত চৌধুরী। কিন্তু ইরাককে আক্রমণ করার জন্য একটা ভ্যালিড রিজন লাগবে, সেই রিজনটাই এই মাইলর মহিলাটা দিতেছিল। এগুলোই বিভ্রান্তিকর তথ্য। এখানে যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, 2003 সালের ইরাক ইনভেশনের পেছনে কোনো একক ব্যক্তির হাত ছিল না। এখন যদি কেউ মূল মাস্টার মাইন্ডদের আড়াল করে একজন ব্যক্তির উপরে দোষ চাপায়, আবার তারপরে সেই সব কথাবার্তা নিয়ে মূলত একটা ভজঘট পাকায় ফেলে,
তার কাছ থেকে আপনি কখনো ইতিহাসের সঠিক ব্যাখ্যা পাবেন না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আরও বেশ কিছু ছোটখাটো কম গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো নিয়ে কথা বলেছিলাম, পরে আবার ভাবলাম যে থাক ওগুলো কেটে দেই। যেমন ধরেন একটা বিষয় সম্পর্কে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন ধরনের কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাদ দিয়েছি। এনায়েত চৌধুরীর এই ভিডিওর একবারে শুরুর দিকে একটা কথা সে বলে, আমেরিকার 69% মানুষ যেখানে মনে করে 9/11 অ্যাটাকের সাথে এই সাদ্দাম হোসেনের হাত আছে। এই যে আপনারা একটা জরিপের ফলাফল জানতে পারলেন, আপনাদের কি মনে হয় এই তথ্যটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য? এনায়েত চৌধুরী তার ভিডিওতে এই তথ্যটার সোর্সও উল্লেখ করেন নাই। ঘটনা হচ্ছে 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট নামের যে দৈনিক পত্রিকাটা আছে, তারা একটা জরিপ করে। মাত্র 1003 জন মানুষকে ফোন করা হয় এই জরিপের জন্য। তো ধরে নিলাম 1003 জনই ধরেন জরিপে অংশগ্রহণ করছে। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের টোটাল জনসংখ্যা থেকে মাত্র 1003 জন মানুষের একটা মতামত নিয়েছে। সেই জরিপটা প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। তারপরেই বুম, তো পুরো ভাইরাল হয়ে যায় সে সময় এই জরিপের ফলাফলটা। কেউ কেউ সেটার পক্ষ নেয়, কেউ কেউ সেটার বিপক্ষে কথা বলে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে বুশ প্রশাসন ডিরেক্টলি বাচ্চা কাঁদতেছে। তো পরিস্থিতিটা এরকম হয়ে যায়, তৎকালীন ইউএস প্রেসিডেন্ট স্বীকার করতে বাধ্য হয় যে তার অফিস বা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো ধরনের প্রমাণ নাই যে সাদ্দাম হোসেন 9/11-এর সাথে জড়িত। কিন্তু যে ড্যামেজ হওয়ার সেটা তো হয়ে যায়, এবং যে সময় এই জরিপটা প্রকাশ করা হয় তখন কিন্তু মার্কিন প্রশাসন তেমন একটা এইটা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা নেয় নাই। কিন্তু যখন সমালোচনা হয় তখন কিন্তু ইউএস প্রেসিডেন্ট স্বীকার করতে বাধ্য হয় যে তাদের কাছে কোনো প্রমাণ নাই। তাহলে দেখেন, ইউএস প্রেসিডেন্ট যেখানে স্বীকার করছে যে তাদের কাছে কোনো প্রমাণ নাই, সেখানে এনায়েত চৌধুরী কোনো ধরনের সোর্স উল্লেখ করা ছাড়া একটা তথ্য এমন ভাবে বলতেছে যে মনে হয় এটা একটা চিরন্তন সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের 69% মানুষজন বিশ্বাস করে যে 9/11-এর সাথে সাদ্দাম হোসেন জড়িত। এই বিশ্বাসটা কোথা থেকে আসছে? এই জরিপ থেকে আসছে। সেই কথাটা তো উল্লেখ করে দিতে হবে এনায়েত চৌধুরীর। সে যদি এই সোর্সটা উল্লেখ করে দিত, তাহলে ধরেন মানুষজনের মাথায় এই যে মিস ইনফরমেশন বা ধরেন বিভ্রান্তিকর তথ্যের যে একটা বীজ, এটা বপন হইতো না, ক্লিয়ার একটা আইডিয়া থাকতো। কিন্তু কোনো ধরনের সোর্স উল্লেখ না করে যখন আমি বলে দিব এইসব বিষয়, তখন তো মানুষজন ধরে নেবে যে না, স্যার বলছে, তাহলে তো এটা সত্যি। তো যাই হোক, এনায়েত চৌধুরী যে ভুল তথ্য দিচ্ছেন, উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন বা না বুঝেই বিভিন্ন উল্টাপাল্টা তথ্য দিয়ে মানুষের অবচেতন মনে বিভ্রান্তির বীজ বুনে দিচ্ছেন, এই কাজগুলো মানুষের সামনে উপস্থাপন করাই ছিল আমার এই আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ এবং এন্টারটেইনিং হয়েছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।